আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথী। আজ ঐতিহাসিক 23 জুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অঙ্গীকারের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। অভিন্ন এই শত্রুকে পরাজিত করে আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবে। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। দেশের বৃহত্তম ও প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে। বিকেল 3:30টায় আলোচনা সভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। দর্শক, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, জানাবেন যে সমাবেশের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর নতুন দিনে কি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা? জি ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি যে জনসভা মঞ্চে বক্তব্য দিবেন আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এই 75 বছরের গৌরবের যে ইতিহাস আওয়ামী লীগের রয়েছে এবং সেই গৌরবের ইতিহাসকে উদযাপন করা এবং বাংলাদেশের যে জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যা অর্জন, তার সবই কিন্তু প্রায় বেশিরভাগই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। এই যে আনন্দ উদযাপন করা, সেটি আসলে আলোচনা সভা হবে এবং সন্ধ্যার দিকে রোজ গার্ডেনে, যেখানে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই রোজ গার্ডেনে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং আমরা দেখছি আসলে 3:30টায় জনসভা হলেও বেলা 12টার পর থেকে কিন্তু নেতাকর্মীরা চলে আসছে, বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশপাশে জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন এবং কেন্দ্রীয় নেতারাও ইতিমধ্যে পৌঁছে গেছেন। এবং বিকাল 3:30টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনসভা স্থলে যোগ দিবেন এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর বিশেষ করে এই যে গত কয়েক বছর আওয়ামী লীগ 4 বার ক্ষমতায় থাকাকালে যে উন্নয়ন হয়েছে, সেটির আসলে উদযাপন তারা করবেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, এটির ধারাবাহিকতা তারা রাখতে চায়। আগামীতে জনগণের কাছে সেই প্রত্যাশা তাদের এবং জনগণের কাছে সেই অধিকার দাবির জায়গা থেকে তারা বলছেন যাতে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এই ধারা যাতে অব্যাহত থাকে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও যেটি বলছেন যে এই দীর্ঘ পথ চলায় অনেক চড়াই উতরাই এসেছে এবং নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থান, এবং বিগত সময়ে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোও কিন্তু তারা যাতে শুধরে নিতে পারে এবং আগামীতে তাদের পথ চলা যাতে আরও সুন্দর হয়, প্রধানমন্ত্রী সে ধরনের দিক নির্দেশনা দেবেন। একই সঙ্গে আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ে যেই কমিটিগুলো রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে কাজ করে এবং সারা দেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ যাতে সুসংগঠিত হতে পারে সেই বিষয়ে তারা অনেক জোরদার দিবেন। এবং দেশের আপামর জনসাধারণ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করবেন। আপনারা জানেন যে সরকারের যে আগামীতে ভিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে তারা এগিয়ে যাবে। তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহতভাবে আরও এগিয়ে যায়, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রতিজ্ঞাই তারা আজকে নিচ্ছেন। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের 75 বছরের পদার্পণ উপলক্ষে জনসভার সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আতিকা আপনাকে।
সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ দেশের অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দলটির নীতি কাঠামো এবং মানুষের আকাঙ্ক্ষার যোগ সংযোগই এই অগ্রগতির অন্যতম নিয়ামক বলছেন বিশেষজ্ঞরা। সুমনদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। 1971 আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পথচলা শুরু। শূন্য থেকে একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠনের শুরু হয় নতুন লড়াই। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ভূমি ব্যবস্থাপনায় আমূল সংস্কার, শিল্প বিকাশে নয়া উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান, কৃষির আধুনিকায়নে সমন্বিত কর্মসূচি গ্রহণ, সমবায় চেতনা বিকাশে শুরু হয় কর্মযজ্ঞ। বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে মাথাপিছু আয়ের গড় প্রবৃদ্ধি হয় 44%। 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। ক্ষুধার সাথে যুদ্ধ করে বেঁচে থাকা বাঙালি জাতি যখন উন্নত জীবনের স্বপ্নে বিভোর, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সে স্বপ্ন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়। আবারও অন্ধকারের দিকে হাঁটতে থাকে দেশ। 1981 সালে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1996 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে আবারও আশার সঞ্চার হয়। এর আগে কৃষিতে খুব একটা জোর দেওয়া হতো না এবং কৃষিতে ভর্তুকি দিলেন। তো সেজন্য দেখা যায় যে 2000 সাল নাগাদ আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম। আরেকটা করেছিলেন যে শিক্ষানীতি করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেই শিক্ষানীতি একটা খসড়াও হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে আর সেটা হয়নি। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। অর্জিত হয় আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়। মানুষের ভাগ্য উন্নয়নে আবারও শুরু হয় বঙ্গবন্ধু কন্যার সংগ্রাম। রাস্তাঘাট, সেতু, কালভার্ট, উড়াল সেতু, রেলপথ, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে নেওয়া হয় নানা উদ্যোগ। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, 100 সেতু ও সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পথে শক্ত ভিত গড়ে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল ডিজিটাল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। একটা হচ্ছে এটা জনভিত্তি, মানুষের মধ্য থেকে আওয়ামী লীগ উঠে এসছে। আওয়ামী লীগ যে নীতি কাঠামো তৈরি করেছে সেটা হচ্ছে কাজ করার অনুকূলে। কৃষক কাজ করেছে, কৃষি শ্রমিক কাজ করেছে, তারপরে অন্যান্য শ্রমিকরা কাজ করেছে, উদ্যোক্তারা কাজ করেছে, নিজেদের স্বার্থেই কাজ করেছে, কিন্তু দেশের স্বার্থও তাতে হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম এবং দ্রুত বর্ধনশীল দেশের মধ্যে পঞ্চম। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। চিকিৎসকরা বারবার বললেও প্রতিহিংসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হত্যার উদ্দেশ্যে সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জানিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলীয় দোয়া মাহফিলে চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের টাকা লুট করে যারা বিত্ত বৈভবের মালিক হয়েছেন তাদের দায় ক্ষমতাসীনদের নিতে হবে। নতজানু শাসক গোষ্ঠী জনগণের উপর চেপে বসেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ভারতের কাছে তিস্তাসহ কোনো ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি সরকার। মেডিকেল বোর্ড বারবার বলেছে এই অসুখ চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলের বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই আদেশে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর কোনো সুযোগ নেই। সকালে রাজধানী বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে বলেই আজ খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।
দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পাশাপাশি সত্য তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকে আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে, যেই নির্বাহী আদেশটা যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে সেই আইনে তাকে এখন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যায় না। ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভব অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। সে অনুযায়ী আজ সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তার হাজির হওয়ার দিন ধার্য থাকলেও এখন পর্যন্ত তিনি হাজির হননি। এদিকে দুদকের আইন অনুযায়ী দ্বিতীয়বার সুযোগ পেয়েও হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। এছাড়া একই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাল বেনজিরের স্ত্রী ও 2 মেয়েকেও দ্বিতীয়বারের মতো তলব করা হয়েছে। তলবে হাজির না হলে তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এর মধ্যে গত 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় তলব করেছিল দুদক। ওই সময় বেনজিরের পক্ষে সময় চেয়ে দুদকে আবেদন করা হয়। দর্শক, দুদক কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক, সাবেক আইজিপি বেনজিরের দুদকে হাজির হওয়ার বিষয়ে কি তথ্য রয়েছে আর আইনজীবীরা কি বলছেন? সাথে আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আজকে সকাল 10টায় দুদক কার্যালয়ে এসে তার আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে, আর আত্মপক্ষ সমর্থনের আর কোনো সুযোগ নেই। এটা যদি একটু বলে রাখি, এর আগে কিন্তু প্রধান বিচারপতি এসকে সিনহা এবং অর্থ পাচারকারী পিকে হাওলাদারের কিন্তু তাদেরকেও এই একইভাবে তাদেরকে বারবার দুদকের পক্ষ থেকে তলব করার পরও কিন্তু তারা হাজির হননি। কিন্তু পরবর্তীতে কিন্তু দুদক তাদের আত্মপক্ষ সমর্থন না নিয়ে বা আত্মপক্ষ সমর্থন না করার কারণে দুদকের যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়ায় কিন্তু তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়াটি পালন করেছে, হয়তোবা বেনজির আহমেদের ক্ষেত্রেও সেই বিষয়টি পরিলক্ষিত হবে এখানে। তো আরেকটি বিষয় যদি বলে রাখি যে বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার আগামীকাল আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি রয়েছে তারাও যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়ায় যাবেন দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারা। আরেকটি বিষয় বলে রাখি, এখন পর্যন্ত আমরা দুদকের পক্ষ থেকে কোনো কিছু জানতে পারিনি, এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনোভাবে কিছু জানাননি। হয়তোবা কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তারা জানাবেন। আর এর আগে কিন্তু 6 জুন এবং 9 জুন বেনজির আহমেদকে 6 জুন এবং বেনজির আহমেদের স্ত্রী ও তার 2 মেয়েকে 9 জুন দুদকের তলব করা হয়েছিল। তারপর কিন্তু তারা সময় বাড়িয়ে আবেদন করে, এরই প্রেক্ষিতে আজকে এবং আগামীকাল তাদের এই দুদক কার্যালয়ে আসার কথা রয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপিতে সংযুক্ত করা হয়েছে। দুপুরে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। এদিকে সোনালী ব্যাংকের সূত্রে জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পরিষদ থেকেও মতিউর রহমানকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় খাসি কিনে আলোচনায় আসেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িতদের জিজ্ঞাসাবাদে যাবতীয় তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এজন্য মিন্টুকে রিমান্ড শেষে হবার আগেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সকালে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান হারুন। আনারের মেয়ে সুস্থ হলে ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাবেন। ইতিমধ্যে আদালতে 4 জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একটা মামলাটা প্রায় কনক্লুসিভ পর্যায়ে, অনেককে আমরা গ্রেপ্তার করেছি,
কিছু কিছু নাম্বার আমরা পেয়েছি, সেগুলো গ্রেপ্তারের চেষ্টা করছি। এখানে যে মাস্টার মাইন্ড সে ইউএসএ আছে। পাশাপাশি আমরাও আমাদের টিম নিয়ে আমরা আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি আছে, আমরা এম্বাসির সাথে কথা বলেছি। পাশাপাশি আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে ইন্টারপোলেরকে আমরা চিঠি দিয়েছি তার বিষয়ে। আসলে আমরা কাজ করছি, আমরা সকলেই কাজ করছি। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। সড়কের কালিহাতী উপজেলা এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত থেমে চলছে যানবাহন। মহাসড়কে যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ, 4 লেনের কাজ চলায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। গাজীপুরে সকাল থেকে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও যাত্রী চাপ রয়েছে। দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অনেকে পিকআপ, ট্রাক, মোটরসাইকেলে করেও কর্মস্থলে ফিরছেন। নদ নদীর পানি কমায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুনামগঞ্জের শহরতলি ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি কমায় ঘরে ফিরছেন বানভাসী মানুষ। তবে ধীর গতিতে পানি কমায় হাওড় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে আছেন মানুষ। দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু ও বয়স্করা। এদিকে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে পানি কমে হাওড়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও দুর্ভোগ কমেনি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বিপদসীমার 98 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হাইফা বন্দরে 4টি জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। শনিবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যৌথ এ অভিযান চালায় তারা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, দল দুটি শনিবার হাইফা বন্দরে 2টি সিমেন্ট ট্যাঙ্কার ও 2টি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায়। জাহাজগুলোর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানান তিনি। এর আগে ইসরায়েলি এই বন্দরে নোঙর করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান সমর্থিত হুথিরা। রাশিয়া উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির কয়েকদিন যেতে না যেতেই শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট। পারমাণবিক শক্তিসম্পন্ন এই রণতরী ত্রিদেশীয় সামরিক মহড়ায় অংশ নেবে। রণতরীটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানো খবর বিবৃতি দিয়ে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। রণতরীটির আগমনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের এই রণতরী চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। গাজায় উপত্যকায় ইসরায়েলে বিরামহীন হামলায় দ্রুতই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় ভূখণ্ডটিতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 169 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 37,500 ছাড়িয়েছে। গেল বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 86,000 ফিলিস্তিনি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বহু মানুষ। তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা। চলতি মাসের প্রথম দিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল। এদিকে টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড। বার্বাডোসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 2 ম্যাচে 1 জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ফলে সেমিফাইনালে উঠতে জয় ছাড়া কোনো বিকল্প নেই দলটির। এদিকে সুপার 8-এ টানা 2 ম্যাচ হেরে বিদায়ের দ্বার প্রান্তে টুর্নামেন্টের সহ আয়োজক যুক্তরাষ্ট্র। সেমিতে খেলতে কঠিন সমীকরণের সামনে দলটি, যেখানে ইংলিশদের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে বড় ব্যবধানে। দুপুরের সংবাদে এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।